বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, কোভিড-19 পরিস্থিতি গোটা পৃথিবী জুড়েই আবারও চরম উদ্বেগের মধ্যে ফেলে দিয়েছে গোটা পৃথিবীকে। একটা ধাপ শেষ হয়েছে, নতুন আরেক ধাপ, এবং ইতিমধ্যেই হুয়ের প্রধান বলেছেন যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেছেন যে আসলে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ বা সরকারগুলো ঠিক বিষয়টাকে এখনও যে পরিমাণ গুরুত্ব দেওয়া দরকার সে পরিমাণ গুরুত্ব তারা দিচ্ছেন না, ফলে পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। বাংলাদেশও এর বাইরে নয়, যদিও বাংলাদেশে বোঝাই যাচ্ছে না আসলে পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে, কেননা যে পরিমাণ পরীক্ষা হওয়া বা বাঞ্ছনীয় ছিল সেই পরিমাণ পরীক্ষা করা যাচ্ছে না, এবং ইতোপূর্বে যে পরিমাণ পরীক্ষা করা হচ্ছে এখন তার পরিমাণটাও দিনে দিনে কমে যাচ্ছে। সব মিলিয়ে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার ভেতরকার খোল নলচেও ইতিমধ্যেই উন্মোচিত হয়েছে, এবং স্বাস্থ্য ব্যবস্থাকে, স্বাস্থ্য খাতকে কেন্দ্র করে যে দুর্নীতি সেটিও বেশ নগ্নভাবে উন্মোচিত হয়েছে এই দফায়। সামনে কুরবানির ঈদ, এবং ঈদকে সামনে রেখে ইতিমধ্যেই সরকারের সিদ্ধান্ত হয়েছে যে ঈদের আগের 5 দিন এবং ঈদের দিন এবং তার পরের 3 দিন ঢাকার সঙ্গে অন্যান্য জেলাগুলোর যে যোগাযোগ সেই যোগাযোগগুলো, অর্থাৎ রেল চলবে না, বাস চলবে না। তাতে করে হয়তো সংক্রমণের যে আশঙ্কা অনেকেই করছিলেন সেই সংক্রমণ হয়তো অনেকটা কমিয়ে আনা সম্ভব হবে। কিন্তু মূল কথা হচ্ছে যে কোভিড-19কে মোকাবেলা করবার জন্য যে ধরনের পদক্ষেপগুলো আসলে নেওয়া দরকার ছিল সেগুলো ঠিকঠাক নেওয়া হয়েছে কিনা, নিলেও সেখানে কতটা সমন্বয় আছে, সেই সব প্রশ্নের উত্তর খোঁজা দরকার, এবং সামনের দিনগুলোতে কী করণীয় সেটিও দেখা দরকার। এবং কোভিড-19 যেহেতু একমাত্র স্বাস্থ্য ঝুঁকির মধ্যেই আমাদেরকে ফেলে দেয়নি, আমাদেরকে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, কূটনৈতিক নানা ধরনের সংকটের মধ্যে ফেলে দিয়েছে। শিক্ষা ব্যবস্থা বিপর্যস্ত, সেই সব সংকট আমরা কিভাবে মোকাবেলা করব সেটিও বোঝা দরকার। অনেকেই বলছিলেন যে কোভিড-19 আমাদেরকে নতুন এক বিশ্ব ব্যবস্থায় প্রবেশ করিয়েছে, নতুন এক স্বাভাবিক অবস্থার মধ্যে ঠেলে দিয়েছে। আগেকার ব্যবস্থায় আর পৃথিবী ফেরত যাচ্ছে না, সব কিছু আমূল বদলে যাবে। কিন্তু আমরা এই সংকটকালেও দেখছি যে মানুষের চরিত্রের, বিশেষ করে লোভী মানুষদের, বিশেষ করে চরিত্রহীন মানুষদের, বিশেষ করে দুর্নীতিবাজদের চরিত্রের তেমন কোনো পরিবর্তন হয়নি, বরং তারা আরও বেশি এই সংকটকালের সুযোগটাকে কাজে লাগাবার চেষ্টা করেছেন। এবং সেটিকে কেন্দ্র করেই বেশ কিছু নাম ইতিমধ্যেই উচ্চারিত হচ্ছে, এবং তাদের বিরুদ্ধে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদকে গতকাল গ্রেফতার করা হয়েছে, তার আগে ডক্টর সাবরিনাকে গ্রেফতার করা হয়েছে, এবং তারাও আলোচনার মধ্যে আছেন। কিন্তু এই দুর্নীতিবাজরা কাদের আশ্রয়ে প্রশ্রয়ে বেড়ে উঠল সেটিও একটি বড় প্রশ্ন। এইসব প্রশ্নের উত্তর দেবার জন্য আমাদের সঙ্গে আজকে যুক্ত হচ্ছেন নিজ নিজ বাসা থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। মিস্টার আহমেদ হোসেন, একটু আপনার কাছ থেকে শুনতে চাবো যে করোনা পরিস্থিতিকে কিভাবে দেখছেন, এবং করোনার যে গতিবিধি তার সঙ্গে ঠিকঠাক মতো তাল মিলিয়ে বাংলাদেশ চলতে পারছে কিনা। মিস্টার হোসেন। ধন্যবাদ আপনাকে। আমরা কোভিড-19 এর সম্মুখ সারির যারা যুদ্ধ করছে তাদেরকে সালাম জানিয়ে আমি কথাবার্তা শুরু করছি। করোনা ভাইরাস প্যান্ডেমিকের মহামারী পৃথিবীকে গ্রাস করেছে। পৃথিবীতে যুদ্ধ হয়েছে আগে, যুদ্ধের তো প্রতিপক্ষ দেখা যায়, কোভিড-19 প্যান্ডেমিক করোনা ভাইরাস এমন একটা শত্রু যাকে দেখা যায় না, চেনা যায় না, একটা অদৃশ্য শত্রু, এবং টোটাল পৃথিবীকে গ্রাস করে ফেলছে। বাংলাদেশ তো আছেই, এখন পর্যন্ত আমরা কোথায় যাচ্ছি আমিও কথা বলতে পারছি না, কোথায় যাচ্ছি আমি বলতে পারছি। আপনি বলতেছিলেন জীবন ব্যবস্থা তো বদলে দিয়েছে, আমরা ঘরে বন্দি, সবাই ঘরে বন্দি, স্টে হোম স্টে হোম স্টে হোম স্টে হোম। যদি করে বসে থাকি জীবন প্রবাহ থেমে যাবে, জীবন প্রবাহ থেমে যাবে। ইতিমধ্যে তো সবকিছু দেখেন, আপনি বলেছেন যে আমরা করোনা ভাইরাসের কারণে আজকে ট্রেন চলছে না, গাছ নেই, তারপরও কি মানুষ নেই ঢাকা শহরে? আমি দেখেছি মানুষ হেঁটে যাচ্ছে ঈদের সময় হেঁটে যাচ্ছে বাড়িতে ঈদ করবে, আবার ঢাকায় হেঁটে আসছে, জীবন প্রবাহ থেমে থাকে। এখন বাংলাদেশের আঙ্গিকে চিন্তা করতে গেলে, হ্যাঁ আপনি যা বলেছেন যে আমাদের কষ্টকর বিষয় হচ্ছে এত বড় ঘটনার সাথে আমরা মোকাবেলা করছি, এত বড় মহামারী আজকে দুনিয়া বাংলাদেশ আক্রান্ত হচ্ছে, মারা যাচ্ছে, এর মাঝেও যারা দুর্বৃত্ত দুর্নীতিবাজ ওদের শিক্ষা হয় না, ওরা ঠিকই তাদের সেই লোভ লালসাকে সংবরণ করতে পারে না।
আজকে শাহেদকে গ্রেপ্তার হয়েছে, গতকালকে সাবরিনা গ্রেপ্তার হয়েছে। সাবরিনাকে দেখলাম, বাবা স্মার্ট লেডি, কিভাবে কথা বলছে, তার কথাবার্তায় সে যে অপরাধী মনেই হচ্ছে না। আমরা একই সাথে করোনা ভাইরাস প্যান্ডেমিকের সাথে লড়াই করতে হচ্ছে, পাশাপাশি বাংলাদেশে দুর্নীতিবাজদের বিরুদ্ধে আমাদের একসাথে করছে। কাজে আমরা এই বাংলাদেশকে নতুন ভাবে দেখবো কিভাবে। আজকে আমি আপনার সামনে বসে কথা বলেছি এর আগে, আজকে আমরা সেই সামনে বসে কথা বলতে পারছি না। এবং জেনারেল আয়ের এই তৃতীয় মাত্রার মুখোমুখি যুদ্ধ না হলে আমার কাছে ভালো লাগে না। মুখোমুখি কথা বলতে পারলে অনেক ভালো লাগে, কিন্তু সবকিছু এখন হয়ে গেছে অনলাইন ভিজুয়াল। সুতরাং না, আপনি আপনি এবং মিস্টার শামসুজ্জামান দুদু তো পাশাপাশি আছেন, আমি আপনাদের মুখোমুখি আর কি। না না, পাশাপাশি আমি আপনাদেরকে পাশাপাশি দেখতে পাচ্ছি। পাশাপাশি থাকলেও আপনার এখানে বসে কথা বলতে যেটুকু স্বাচ্ছন্দ্য বোধ করতাম, আমি কিন্তু এখন একটু স্বাচ্ছন্দ্য বোধ করছি না। এটা কোভিড-19 কারণে। শুধু আমি না, এখন ক্যাবিনেট মিটিং হচ্ছে সব অনলাইন, সব অনলাইন, সব অনলাইন। এখন জীবন ব্যবস্থা কি এখন মিটে? আমরা এখন এই যে রাজনীতি কোথায় যাচ্ছে? আমরা এখন কোনো জেলায় যেতে পারতেছি না, কর্মী সভা করতে পারতেছি না, কোনো মিটিং করতে পারতেছি না, কোনো সম্মেলন করতে পারতেছি না, কোনো কমিটি তৈরি করতে পারতেছি না। এতে কি এটা কি কিরকম সব সব থমকে দাঁড়িয়ে আছে। অর্থনীতি অর্থনীতি এখন কি করবে? অর্থনীতি কোথায় যাবে? মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, বাজেট করেছেন ঠিকই, বাজেটে লক্ষ্যে পৌঁছা যাবে কিনা এই ব্যাপারে তিনিও সন্দেহ প্রকাশ করেছেন। সুতরাং অর্থনীতি, দুনিয়ার অর্থনীতি সবকিছু বদলে দিচ্ছে। মিস্টার হোসেন, একটু আপনি বলবেন যে এই যে কোভিড-19 মোকাবেলা করার জন্য যে ধরনের প্রস্তুতি আমাদের দরকার ছিল, আমরা যথেষ্ট প্রস্তুতি নেওয়ার সময় পেয়েছি, সেটি নেওয়া হয়েছে কিনা, এবং প্রস্তুতি বা পদক্ষেপ 8ই মার্চের পরে যেগুলো নেওয়া হয়েছে সেগুলোর মধ্যে অনেক ভুল ত্রুটি সময় অনেক গেছে, সেগুলো নিয়ে আলোচনা আমরা করতে চাই না, কিন্তু এখনো যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো ঠিকঠাক মতো করা হচ্ছে কিনা। একটা বিষয় আপনি মনে রাখবেন, পৃথিবীর কোন রাষ্ট্রই প্রস্তুত ছিল না। আমেরিকা বলেন, ব্রিটেন বলেন, ফ্রান্স বলেন, ইটালি বলেন, জার্মান বলেন, যারা উন্নত দেশ তারাও প্রস্তুত ছিল। তাদের ওখানে তো আগে আক্রমণটা আগে করেছে। কেউই প্রস্তুত ছিল না। এবং আমি যে ট্রাম্প তো না খানি জোয়ানি খাচ্ছে, সকালে এক কথা, দুপুরে এক কথা, বিকালে আরেক কথা। একবার বললো সে মাস্ক পরবেই না, এখন মাস্ক পরা শুরু করেছে। সুতরাং আমরা তো প্রস্তুত ছিলামই না, কেউই প্রস্তুত না। কারণ এমন একটা গ্রুপ, এই বেদির সাথে বাংলাদেশের ডাক্তাররা পরিচিত না, পৃথিবীর কোনো ডাক্তারই পরিচিত না। কি ওষুধ যাবে, কি মেডিসিন হবে, এই ব্যাপারে কেউ কিছু বলতে পারছিল না। সুতরাং তারপরেও আমরা এই ধরেন 8 মার্চ প্রথম আক্রান্ত হলাম। এরপরে এখন আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি, আমাদের এখন 79 ল্যাব। প্রথম কিন্তু এত ল্যাব ছিল না, এক জায়গা থেকে আসতো। এখন 79টা ল্যাব সেন্টার থেকে এখন পরীক্ষা নিরীক্ষা হচ্ছে। কিন্তু আপনার পরীক্ষা তো এখন অনেক কমে গেছে। এখন এটা নিয়ে অনেকটা বক্তব্য আছে। কেউ বলছে পরীক্ষা যত লোক যাওয়ার কথা তারা যাচ্ছে না, না গেলে পরীক্ষা হবে কি করে, এই বক্তব্য আসছে। আমরা চেক করে দেখেছি ব্যাপারটা কি। এখন অনেকে বলছেন যে অনেকে যাচ্ছে না, না গেলে পরীক্ষাটা না, কি কিন্তু হবে। আমরা তো জানি যে প্রচুর মানুষ এখনো পরীক্ষা করানোর। এখন না, প্রচুর মানুষ, আপনি যে সংখ্যাটা বলছেন ওই সংখ্যায় যখন আপনার পরীক্ষা করে দেখতেছে, সেই পরীক্ষাটা ধরেন এখন আমার দেশে করোনা ভাইরাসটা, মৃত্যুটা এখনো আমি দেখতেছি, আমি একটা কথা বলি, কোনো মৃত্যুই কাম্য নয়, আমরা জিরো চাই। তো আমার দেশের মৃত্যুটা 40, 35, 60 এর মধ্যে উঠানামা করছে। আর করোনা ভাইরাসের আক্রান্তের হারটাও ঠিক এরকম, এই 3000, 300 এরকম উঠানামা করছে। কিন্তু এবং মৃত্যুর হারটা পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় কম আছে। যদিও এটা আনন্দের বিষয় না, কোনো মৃত্যু আমরা কামনা করি না, জিরোতে আসতে হবে। আক্রান্তের সংখ্যাটাও জিরোতে আসতে হবে, এটা হচ্ছে আমাদের প্রত্যাশা, কামনা। দুনিয়ার সমস্ত মানুষ, আমেরিকা কি হচ্ছে এটা দেখার বিষয় না। বাংলাদেশের ডাক্তার সমাজ যারা আজকে লড়াই করতেছেন, ইতিমধ্যে মনে হয় বেশ 64 ডাক্তার নার্স মৃত্যুবরণ করেছেন, পুলিশের লোক মারা গেছেন, আর্মির পার্সোনালরা মারা গেছেন। কাজে যারা মৃত্যুবরণ করেছেন তারা ইতিহাসের বীর সন্তান। এখন যারা সম্মুখ লাইনে লড়াই করছেন তারা ইতিহাসের বীর সন্তান, তাদেরকে আমরা স্যালিউট করি। আমাদের রাজনীতি হওয়া উচিত এখন একটাই, সেটা হচ্ছে যারা সম্মুখ সারিতে যুদ্ধ করছেন সকলের প্রতি আনকন্ডিশনাল সাপোর্ট দেওয়া। আমরা আর কিছু না পারি, ঘর থেকে বসে হলেও আমরা সাপোর্ট দেব, দোয়া করব, এবং তারা কাজ করছে তাদেরকে উৎসাহিত করবো, তারা ইতিহাসে বীর সন্তান। ধন্যবাদ। আমি আসছি আবার আপনার কাছে। আমরা একটু মিস্টার শামসুজ্জামান দুদুর কাছ থেকে শুনে আসি যে তিনি কিভাবে পরিস্থিতিটাকে দেখছেন। মিস্টার শামসুজ্জামান দুদু। জি, আপনাকে ধন্যবাদ, আমির হোসেনকে ধন্যবাদ, এবং আমাদের অনুষ্ঠান যারা দেখছেন সবাইকে ধন্যবাদ। মহা বিপর্যয়ের মধ্যে আছি, মহা দুঃসময়ের মধ্যে আছি।
আমরা না, সারা বিশ্বই। ওই যে একটু আগে আপনি যেমন করে বললেন যে আমাদের প্রস্তুতিটা কেমন, আমরা সময় পেয়েছিলাম 3-4 মাস। অর্থাৎ চীনে যখন দেখা দিল, তারপরে আমরা নানান ভাবে এটাকে এড়িয়ে যাওয়ার জন্য নানান কথা বললাম যে আমাদের যে নেত্রী আছে, আমাদের কোনো ভয় নাই। আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বললেন এটা কোনো অসুখই না, এটা যথেষ্ট পরিমাণে আমাদের সক্ষমতা আছে মোকাবেলা করার। এবং নানান দিক থেকে নানান ভাবে প্রস্তুতিহীনতাটাকে আড়াল করার আমরা সবাই যেন তেমন তৎপর হয়ে গেল। এই রোগটাকে গুরুত্ব সহকারেই আমরা গ্রহণ করলাম। যেমন দেখেন ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া প্রস্তুতি নিয়ে তারা কিন্তু ইতিমধ্যে তাদের সক্ষমতা প্রমাণ করেছেন, তাদের দেশের জনগণকে তারা রক্ষা করেছে। অন্য দেশগুলো, যে দেশগুলো এখন ক্রমই গ্রাস করছে এই যে করোনা ভাইরাস, যেমন আমাদের দেশে আমরা যেভাবে ব্যাখ্যা করি না কেন, পরীক্ষা আমরা কমিয়ে দিয়েছি। আমরা মনে করছি পরীক্ষা কমালে আমাদের সংখ্যা, আমরা খুব সন্তুষ্ট। আল্লাহ যদি এটাই সত্যিকারের আমাদের সংখ্যা দিত, আমি খুব খুশি হতাম। মৃত্যু কমে গেছে, এটা যে সত্যি সত্য হতো, আমি সত্যি খুব আনন্দিত হতাম। কিন্তু বাস্তবতা কি? মৃত্যুবরণ যেভাবে করছে, এই যে পরীক্ষা করতে যাচ্ছে না, কেন যাচ্ছে না? দীর্ঘ লাইন, এ হাসপাতাল থেকে সে হাসপাতাল, আর মাঝখানে আবার আমরা 200 টাকা 300 টাকা করে ধরলাম। তারপরেও কি ঘটনা ঘটলো মিস্টার সাহেব, এটা চিন্তা করা যায় না। সে যে কাজগুলো করলো, মিস সাবরিনা আরিফ চৌধুরী যে কাজটা করলো, এখন ইতালি থেকে আমাদের প্লেন 4 মাসের জন্য বন্ধ করে দেওয়া আছে। সেনজেন ভিসা আমাদের ওখানে ইউরোপে যারা চাকরি করতো, ব্যবসা করতো, নিয়মিত যাতায়াত করতো, ইউরোপে আমরা নিষিদ্ধ। আমি 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 কেন বলছি এই কথাগুলো? এতে কিন্তু আনন্দিত হওয়ার কিছু নেই। দেশ হিসাবে আমরা মুক্তিযুদ্ধে একটা লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমাদের দেশ, আমরা কেন নিশ্চিত থাকবো? কেন? তার একটা দায় থাকতে হবে তো। লক্ষ লক্ষ মানে প্রবাসী যারা কাজ করে আমাদের রেমিটেন্স পাঠায়, তাদেরকে আমরা বিপদসংকুল অবস্থায় ফেলে দিয়েছি। মিডিল ইস্টে প্রায় 80% মানুষ থাকে, সেখানে তারা কি অবস্থায় আছে? তো দোষারোপের প্রসঙ্গ না, প্রসঙ্গটা হচ্ছে আমরা ছোট্ট একটি দেশের মানুষদের কিভাবে রক্ষা করব, সেই প্রস্তুতি কি ছিল কিনা, যদি না থাকে এখন নিচ্ছি কিনা। আসলে আমরা দলীয় বৃত্তে থেকে বেরোতে পারছি না, আমরা একে অপরের পিঠ চুলকাচ্ছি, খুব ভালো আছি। এই যে যেমন আমাদের সম্মানিত প্রধানমন্ত্রী বলেছেন জীবন এবং জীবিকা, জীবিকার জন্য জীবন আমরা যদি মনে করি, তো জীবিকা নিয়ে আনতে আনতে তো জীবন আর থাকবে না। আর জীবন যদি রক্ষা করতে হয়, তাহলে কিন্তু এখানে সবাইকে একটু সচেতন হতে হবে। ওষুধটা তো এখনো বেরায়নি। ওষুধটা কি? আপনাকে ঘরে থাকতে হবে, দূরত্ব বজায় রাখতে হবে, মাস্ক পরতে হবে, তার মধ্যে কাজগুলো করতে হবে। সেখানে সরকারের একটা বড় জিনিস আছে, যেটাই আমি দর্শন বলছি, আমাদের জীবনটা এখন অনলাইন ভিত্তিক হয়ে গেছে। হ্যাঁ, অনলাইনে অনেক কিছুই হয়েছে, কিন্তু এখনো আমরা এক জায়গায় এসে দাঁড়াতে পারিনি। সরকার নিজের মতো করে চেষ্টা করছে, আর কাউকে এখানে আসার প্রয়োজনীয়তা আছে কিনা। এর থেকে মহা দুর্যোগ কাল, এক মুক্তিযুদ্ধের সময়ের কথা যদি বাদ দিই, আর কখনো আমাদের জাতি এরকম মহা দুর্যোগ কালের মুখোমুখি হয়েছে আমার তো মনে হয়। কখনো কলেরা মহামারীর আগে আমরা শেষ করেছি কিনা সন্দেহ। আপনার ইতিমধ্যে কোটির ঊর্ধ্বে, সারা বিশ্বের কথা বলছি, মৃত্যু, এটা কল্পনা করা যায়? আমাদের দেশের এই মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা নিয়ে অনেক বিতর্ক আছে। আমি কিন্তু এই আক্রান্ত মৃত্যু সংখ্যাটাকে আমি প্রার্থনা করে সত্য যেন হয়, কিন্তু বাস্তবে কি সেটা সত্য সঠিক? এই যে আমাদের শুধু করোনা কেন, আমাদের এই যে বন্যা এখন অলরেডি চলছে, কতগুলো সাংবাদিক, কতগুলো রাজনীতিবিদ, কতগুলো সমালোচক কি পরিস্থিতিতে পড়েছে।
এই কথাটা আমরা বলতে পারছি না। এই যে রেওয়ান সুবহান আমাদের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠকের একজন কি বলেছে, যদি গণতন্ত্র সত্যিকারে থাকতো তাহলে পরে আমরা আরো বেশি দক্ষতার পরিচয় দিতে পারতাম, আরো বেশি এগোতে পারতাম। সেই জন্য আমার কাছে মনে হয়েছে যে আমরা এখন কথা বলবো সবকিছুর মধ্যেই দেশের মানুষকে, দেশকে রক্ষা করার জন্য। শুধু করোনার পিছন পিছন তো আরেকটা মারাত্মক ব্যাধি, যেটাকে অর্থনৈতিক মন্দা। আপনি সারা প্রতিদিন জাতিসংঘের মহাসচিব থেকে শুরু করে বিশেষজ্ঞ পর্যায়ের আন্তর্জাতিকভাবে যেসব অর্থনীতিবিদ আছে তারা যে কথা বলছে, এতে তো এমনি মনে হয় আমাদের, যেমন এখানে যে কৃষকদের কাছ থেকে ধানগুলো যদি সরকার সব নিজের পর্যায়ে কিনে রাখতে পারত। মিস্টার আহমেদ হোসেন, আপনি শুনছিলেন মিস্টার শামসুজ্জামান দুদুর কথা, এবং আমি যেটি সূচনায় বলছিলাম যে এই সংকটকালেও দেখা যাচ্ছে যে আসলে দুর্নীতি, লুটপাট এটি বন্ধ হচ্ছে না। সেটি ত্রাণের সামগ্রী নিয়ে হোক, সেটি মাস্ক নিয়ে হোক, পিপি নিয়ে হোক, সেটি হসপিটালে ভুয়া রিপোর্ট দেওয়ার নামে হোক, যেভাবেই হোক। এবং ঘুরে ফিরে যেটি দেখা যাচ্ছে অভিযোগটা এরকম যে যারা এর সঙ্গে সংশ্লিষ্ট সবাই ক্ষমতাসীনদের আশ্রয় প্রশ্রয়ে আছেন, এমনকি সেটি একেবারে প্রাতিষ্ঠানিক রূপ পর্যন্ত পেয়েছে। প্রাতিষ্ঠানিক রূপ আমরা রিজেন্টের সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের চুক্তির প্রসঙ্গটি যদি ধরি, সেটিও যদি একটি খুবই দুর্ভাগ্যজনক কথা, স্বাস্থ্যমন্ত্রী বলেছেন যে সমস্ত কাগজপত্র মন্ত্রীরা, চুক্তির সকল কাগজ মন্ত্রীরা পড়েন না। এটি কি বা অ্যাকসেপ্টেবল কিনা সেটিও একটা প্রশ্ন, যে একজন মন্ত্রী এটি বলতে পারেন কিনা যে কাগজপত্র না পড়েই তিনি চুক্তিতে স্বাক্ষর করেন। আমি জানি না সেটি বাংলাদেশের প্রধানমন্ত্রী কতটা অ্যালাউ করবেন, কারণ আমরা জানি যে উনি নিজে প্রতিটা ফাইল পড়েন, যেটি ওনার কাছে যায়, এটি নিশ্চয়ই ওনার কাছে যায়নি, আমরা সেটি জানি। এবং আমরা লক্ষ্য করি যে আমরা যখন সংসদ অধিবেশন চলে তখনও দেখি যে তিনি ফাইল পড়ছেন, লাইন বাই লাইন পড়ছেন। তো মন্ত্রী মহোদয়দের এই সময় হচ্ছে না কেন, যেটা প্রধানমন্ত্রীর যেহেতু সব কিছু তাকে দেখতে হয়, তিনি সময় করে বা কষ্ট করে দেখেন, মন্ত্রীরা পারেন না কেন, এবং সেই মন্ত্রীরা আবার মন্ত্রী হিসেবে থাকেন কিভাবে? মিস্টার আহমেদ হোসেন। যে মাননীয় প্রধানমন্ত্রী যা পারেন আমরা তা পারি না। মাননীয় প্রধানমন্ত্রী 24 ঘন্টার মাঝে 4 থেকে 5 ঘন্টা রেস্ট নেন, সারাক্ষণ কাজ করেন। আমি যদি বলি যে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যে সক্ষমতা, তার যে ধৈর্য, তার যে মেকানিজম, এই মেকানিজমটাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে সহায়ক শক্তি। অনেক কথাই বলতে পারবো না, তারপরে বলবো, যেমন আপনি পিপি সাথে তারা পরিচিত ছিলাম না। প্রথম দিকে পিপি নাই, এখন পিপির কোনো প্রবলেম নাই। হ্যান্ড স্যানিটাইজার প্রথম দিকে নাই, এখন আর হ্যান্ড স্যানিটাইজারের প্রবলেম নাই। মাস্ক তো প্রথম দিকে পাওয়াই যায় নাই, এখন মাস্ক অ্যাভেলেবল, ঘরে ঘরে হ্যান্ড স্যানিটাইজার, ঘরে ঘরে। এখন মাস্ক পরাটাও কিন্তু সংখ্যাটা বেড়েছে। তাহলে ব্যবস্থাপনায় কিছুই হয়নি এই কথা বলা যাবে না, আমরা অনেক কিছু ইতিমধ্যে করে ফেলেছি। তার মাঝে আপনি এখন প্রশ্ন করবেন, যেমন প্রধানমন্ত্রী বলেছেন জীবন এবং জীবিকার সমন্বয় করতে হবে, জীবনও রক্ষা করতে হবে, জীবিকার সন্ধান। আমার প্রশ্নটা ছিল দুর্নীতি কেন্দ্রিক আপনার কাছে। জি, আমি ওই প্রশ্নে যাব। জি। দুর্নীতি, এই বাংলাদেশ তো দুর্নীতিতে ভরা ছিল এক সময়। দুদু ভাই মাইন্ড করবেন, তাদের আমলে 5 বার চ্যাম্পিয়ন হয়েছিল। ওই দুর্নীতির 20টা রোপণ তারাই করে গেছেন, এবং সেখান থেকে আমরাও যে এখানে সব কমিয়ে ফেলতেছি তা ঠিক নয়, দুর্নীতি আছে, দুর্নীতিবাজরা এখনো আছে বলেই তো এখানে শাহেদরা জন্ম হচ্ছে, সাবরিনাদের জন্ম হচ্ছে, এবং আমরা সেখানে দুর্নীতির প্রশ্নে আপোষ করছি কি না, গভর্নমেন্ট সেখানে বসে আছে কি এখানে না। একটা বিষয়, সাবরিনার নাম অনেক বেশি আসছে, সাবরিনার হাজবেন্ডের নাম কিন্তু আমরা খুব বেশি উচ্চারণ করছি না, কিন্তু মূল অপরাধী কিন্তু মানে মূল অপরাধীদের মধ্যে সেও একজন। না, সাবরিনার নামটা মিডিয়াতে বেশি আসছে, তাকে বেশি দেখা গেছে, কালকেও দেখা গিয়েছে, আজকে দেখা গিয়েছে, তার বডি ল্যাঙ্গুয়েজ সবকিছু মিলে তাকে অপরাধী বলে মনে হয় না, এমন ভাবে সে কথা বলছে। মানে সেটা যাই হোক, কিন্তু এই অপরাধে তো আরো অনেকে আছে, আমি সেটা বলছি যে সে আবার নারী বলে তাকে আমরা বেশি সামনে আনবার চেষ্টা করছি কিনা। আমরা বলছি শাহেদ সাবরিনাদের, সেটা ঠিক নয়। সকল দুর্নীতিবাজদের ব্যাপারে আমার গভর্নমেন্টের স্ট্যান্ডটা কি? স্ট্যান্ড হচ্ছে নো কম্প্রোমাইজ, হোয়াট এভার হি মে বি, সে তিনি কি যেই হন, তাকে ছাড় নয়। এবং আজকে শাহেদের গ্রেপ্তারের মধ্য দিয়ে আরেকটা মেসেজ বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে গিয়েছে, যে
যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিরোর প্রশ্নে টলারেন্স জিরো টলারেন্স কথা বলেছিলেন, আজকে আবার প্রমাণিত হলো জিরো টলারেন্স, ইট উইল কন্টিনিউ, এটা কন্টিনিউ থাকবে। হতে পারে এইভাবে আহমদ হোসেন দুর্নীতি করবে, নো, হি উইল বি কিকড আউট, হি উইল বি কিকড আউট ফ্রম দ্য পার্টি এন্ড হি উইল, তাকেও জেলে পাঠাতে হবে। সুতরাং পার্টিতে হোক, পার্টির বাইরে হোক, যে যেখানেই থাকুক দুর্নীতিবাদ, তার প্রশ্নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো আপোষ নেই, গভর্নমেন্টের আপোষ নেই। আগেই বলেছি। এখন আপনি যেটা বলছেন যে মিনিস্টার সাহেব, হ্যাঁ এই কথাটা আমি পত্রিকায় দেখেছি, উনি সবকিছু দেখেন না, এটা উনিই জবাব দিতে পারবেন, এটা আমি জবাব দিতে পারবো না। এই জবাবটা আমার মুখে না উনি দেওয়া আবার ঠিক। অন্য মন্ত্রীদের যুক্ত করে নিয়েছেন যে মন্ত্রীদের পক্ষে হাজার হাজার ফাইল দেখা সম্ভব না, চুক্তি পড়ে দেওয়া সম্ভব না। এটা উনি নিজে বলতে পারবেন। উনি দেখেন না কেন, বা না দেখলে কোনো প্রবলেম হয় না কেন হয় না, সেটা উনি বলতে পারেন, এটা আমি বলতে পারবো না। তবে আমরা মনে করি সচিব থেকে শুরু করে জয়েন্ট সেক্রেটারি বলেন, এডিশনাল সেক্রেটারি বলেন, যারা ব্যুরোক্রেসিতে আছেন তাদের মধ্যেও কিন্তু গাপ টিমের অনেকেই আছে। এখন বলেন শাহেদ দুর্নীতিবাজ, সাবরিনা দুর্নীতিবাজ, এর পেছনে কোন ব্যুরোক্রেট দুর্নীতিবাজ, কে এদেরকে হেল্প করেছে, সেটাও খতিয়ে দেখতে হবে, ওদেরকে বের করতে হবে। কাজেই আপনার এই যে সরিষার মধ্যে ভূত লুকিয়ে আছে, তাদেরকে বের করতে হবে। কাজেই আমরা বলবো যারা দায়িত্বে আছেন সকলকে দায়িত্ববান হইতে হবে, অ্যালার্ট থাকতে হবে। কে দুর্নীতি করছে তার দিকে দৃষ্টি রাখতে হবে, তাকে আগে কি চিহ্নিত করতে হবে। দুর্নীতি হওয়ার পরে আমরা চিহ্নিত করলাম, নো, আগে চিহ্নিত করতে হবে। এখন আজকে দেখলাম মান্নান সাহেব সচিব, তিনি ভালো কথা বলেছেন, তিনিও বলেছেন দুর্নীতির সাথে থাকবেন না। আমি সচিবকে চিনি, আমার সাথে ইউনিভার্সিটি লাইব্রেরি পরিচয় ছিল, উনি পরিষ্কার বলে দিয়েছেন যে দুর্নীতির সাথে থাকবেন না। ভালো, গুড নিউজ, গুড নিউজ। একা মান্নান সাহেব বললে হবে না, তার যারা সহকর্মী আছে এই মিনিস্ট্রিতে বলেন, অধিদপ্তরে বলেন, সকলকে একই কথা বলতে হবে যে দুর্নীতির সাথে থাকবো না, দুর্নীতিকে প্রশ্রয় দেব না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে বলেছেন, তার এই কণ্ঠ মিলিয়ে সকলকে একই কথা বলতে হবে। আমরা যেমন করোনা ভাইরাসকে মোকাবেলা করছি, তেমনি ভাবে দুর্নীতিকে মোকাবেলা করছি। কাজে বাংলাদেশের ইমেজকে আমরা রিগেইন করতে পারবো। বাইরে যেটা মিস্টার শামসুজ্জামান দুদু কিছু প্রশ্ন তুলেছেন যে বাংলাদেশ এখন চরমভাবে ভাবমূর্তি সংকটে দেশের বাইরে, এবং এই যে ইটালিতে, জাপানে অনেক দেশই এখন আর বাংলাদেশিদের ঢুকতে দেওয়া হচ্ছে না। মাঠে সবকিছু যুদ্ধ করতে হয়, আবার ইমেজ সংকট থাকলে ইমেজকে রিগেইন করতে হয়। ইমেজ যদি সংকটে আছে, আমরা রিগেইন করতে পারবো। ইমেজ তো আগে ছিল না। দুদু ভাই আজকে বলছেন দুনিয়াটাকে, বাংলাদেশটাকে পৃথিবীর বুকে দুর্নীতিবাজ হিসাবে এস্টাবলিশ করেছেন তারা, আমরা করি নাই। সেদিন কি ইমেজ নষ্ট ছিল না? সেদিন কি ইমেজ ছিল? ইমেজ সেদিন নষ্ট হয়ে গিয়েছিল। আমরা ইমেজটাকে রিগেইন করতে পারবো। আমি কনফিডেন্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই পজিশন নিয়ে আসবেন, এবং আজকেই তো মেসেজ চলে গেছে অলরেডি যে নো, তুমি যেই হও শাহেদ, তুমি যেই হও, তোমার মুক্তি নাই, তোমাদের মুক্তি নাই, তোমাদেরকে মুক্তি হইতেই হবে। সুতরাং আমরা আজকে এখানে ডিবেট করতেছি, ডিবেট না নয়, সকলকে এক কথায় বলতে হবে, এক জায়গায় আসতে হবে যে করোনা ভাইরাস থেকে পৃথিবী মুক্ত হইতে হবে। আমরা মুক্ত হব, পৃথিবী মুক্ত না হলে আমরা মুক্ত হব না, এটা কিন্তু রিয়ালিটি মানতে হবে। এবং ঔষধ, মেডিসিন, আপনার ইতিমধ্যে রাশিয়া বলছে তারা টিকা বের করে ফেলছে, অনেকে বলছে ব্রিটেন করে ফেলেছে, যে পর্যন্ত মার্কেটে না আসবে সেই পর্যন্ত আমাদের কিন্তু এটা ফাইট করে যেতেই হবে। মিস্টার শামসুজ্জামান দুদু, আসলে হচ্ছে কি, আমরা একটা লজ্জাহীন জাতিতে রূপান্তরিত হতে চলেছি। এই কথাটা যদি আমরা বলি, অনেকেই অসন্তুষ্ট হবে, এটা কেন বলছে। যেমন সকল ক্ষেত্রে বিএনপি ভিটি, যেটা আহমেদ হোসেন এখন যেটা বললেন, বিএনপি পর্যন্ত সে যাচ্ছে কেন? আমরা শুরু থেকেই তো যেতে পারি। বঙ্গবন্ধু শেখ মুজিব, আমি যা কিছু আনি বিদেশ থেকে ভিক্ষা করে সব চাটার দল চেটে কুটে খেয়ে ফেলে, আমার ডান দিকে চোর বাম দিকে চোর, বঙ্গবন্ধু এই কথা বলেছেন, পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন। আমরা তাকে উদ্ধৃতি করতে পারি। কাদের সম্বন্ধে বলেছেন এই কথা তিনি? এখন যদি আমি স্পষ্ট করে এক এক করে তুলে ধরি, আওয়ামী লীগ বা তার যারা অনুসারী আছেন, ভালো লাগবে না। একটা মন্ত্রী গণতান্ত্রিক সরকার বলে যেটা আমরা দাবি করছি, প্রকাশ্যে মিডিয়ার সামনে বলছেন আমরা তো ফাইল পড়ি না। এরপরে থাকলোটা কি?
ছাত্ররা বইপত্র পড়ে পরীক্ষা দেয়, তাহলে তো সে ছাত্র। যে পড়ে না সে তো একটা বাউন্ডারি, সে ফেল করে। তো উনি ফাইলে কি আছে না দেখে সই করে ফেললেন। কে? তার সাবঅর্ডিনেটরা এগুলো নিয়ে আসে, দেখে, তার উপর নির্ভর করে। তো সাবঅর্ডিনেটটা মন্ত্রী হলে তো পারে। এই যে আমাদের আহমেদ হোসেন বললো যে প্রধানমন্ত্রী সারাক্ষণ এটা দেখেন, যদি দেখতেনি তাহলে তিনি এই কথা শোনা মাত্র তাকে বরখাস্ত করতেন অথবা পদত্যাগ করার জন্য নির্দেশ দিতেন। তিনি যে কি দেখেন এই মন্ত্রী থাকা অবস্থায়, সেটা আমরা বুঝতে পারি। আর দুর্নীতিবাজ শুধু আর্থিক না তো, আমরা একটা সাইড খালি দেখছি, ব্যাংক লুটপাট হচ্ছে, এখন জালিয়াতি হচ্ছে সার্টিফিকেটের উপর, যে কারণে বিমান অনেক দেশে নিষিদ্ধ হয়ে যাচ্ছে। এগুলো আর্থিক যে দুর্নীতিটা আমরা দেখছি। মহাকালের অনেক ঘটনা আছে। গত 40 বছরে যদি আমরা সব বিশ্লেষণ করি, বাটারপ্লেস মানে ঝুড়ি, তলাবিহীন ঝুড়ি, কে কখন কি কারণে আমাদের শুনতে হচ্ছে? লজ্জাহীন আমি জাতি এই কারণে বলছি যে সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারছি না। দুর্নীতির কথা বলছি, ইলেকশনে যদি ওখানে একটা ঘটনা থাকতো, ইলেকশনটা শেষ হয়ে গেছে, তো সেখানে যদি ওদিকে তাকাই যে তুমি এমপি হয়ে পারো, মন্ত্রী হয়ে পড়ো, তাহলে আমি কেন পারবো না? এই যে একটা সংসদ সদস্য কুয়েতে, আপনি চিন্তা করেন তার জন্য সেখানে জেনারেল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তা সেই দেশে তারা বরখাস্ত হয়ে গেছে। আমাদের দেশে কি হয়েছে? আমরা বলছি তিনি যদি এমপি হিসাবে ওখানে না হয়ে থাকেন, তাহলে কি করবেন? হেলিকপ্টার পাঠিয়ে নিয়ে আসবেন? আমি ওই জন্য বললাম যে লজ্জাহীন একটা জাতি। তার আবার ওয়াইফকে আমরা এমপি বানাইছি। কি করে যে এমপি হয় আমি বুঝি না তো। তাকে তো মহাবিপদ। টাকায় ওখানে সবকিছু কেনার জন্য, সেখানে আবার তার আগে আওয়ামী লীগ অফিসও ভেঙে ফেলছে এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ ওই পাপুলের বিরুদ্ধে মানববন্ধন করছে, পত্রিকায় দেখলাম। আওয়ামী লীগ অফিস ভেঙে ফেলেছে কে? এই হচ্ছে পাচারকারী, আর সরকার আছে আওয়ামী লীগের। কি অসহায়! করোনায় যেমন অসহায়, আগামী দিনে মহা মহা বিপদ আসছে, খাদ্য সংকট, অর্থনৈতিক সংকট, কাজের না থাকা সংকট, সারা বিশ্বে যেমন দুর্ভিক্ষের, প্রধানমন্ত্রীও বলেছেন আমরা দুর্ভিক্ষের মুখোমুখি হয়ে পড়তে পারি, ঠিক তেমনি আজকে ভাবমূর্তিগত সংকট। আমি এখন মনে করি যে এই মুহূর্তে ঐক্যবদ্ধ ভাবে এই যে অবস্থাটা আমরা দাঁড়াইছি, এটা সাহেব কার কথা, কোন দলের কথা, কাদের সঙ্গে তার ছবি আছে, সারা দেশ না বিশ্ববাসী দেখছে। রাষ্ট্রপতি থেকে শুরু করে এমন কোন বাহিনী প্রধানমন্ত্রী বা এমন কেউ আছে নাকি যে তার সঙ্গে সে পত্র পত্রিকা বেড়ায়নি ছবি? আর এই যখন সবার সঙ্গে ছবি তোলে, তখন আমাদের নিরাপত্তা যেসব গোয়েন্দা সেকশন আছে, তাহলে তারা কি কিছু জানতো না? তাহলে কারো না কারুর হাত বা ছায়া তার মাথার উপরে ছিল। কে সে? সাবরিনা এবং তার স্বামী দুইজনই যে জিনিস করেছে, এরা স্পষ্ট করে সমস্ত পত্র পত্রিকা আছে। সরকার সমর্থিত তাদের পেশাজীবী যে বিএম এবং ডাক্তার তারাও এখন বলছে যে সে তাদেরকে ব্যবহার করেছে। এটা তো একটা ছোট্ট ক্ষুদ্র একটা অংশ আমরা জাতির সামনে আমরা দেখতে পাচ্ছি, যেখানে বাকস্বাধীনতা আমার নেই, গণতন্ত্র নেই। এটা সেই জায়গাটাই খুব বড় কিছু আমার কাছে মনে হয় না। দুটো দেখেন, করোনায় ঘর থেকে বেরোনো নিষেধ, কিন্তু দুটো ইলেকশন করে ফেললো, কোনো ভোটার নাই। মানে ইলেকশন করার জন্য কত উদ্গ্রীব, নির্দেশ আসছে করতে হবে। এখানে কোনো প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানগুলো গণতন্ত্র রক্ষা করবে, সেই প্রতিষ্ঠান আপাতত এখানে নাই। এখন সাংবাদিকদের যদি ভালো থাকতে হয়, ঘরে থাকতে হয়, তাহলে তাদের চুপ থাকতে হবে। এমনকি চাকরি করতে হয় তাহলে চুপ থাকতে হবে। রাজনীতিবিদদের যদি ঘরে থাকতে হয় তাহলে চুপ থাকতে হবে। না হলে যে পরিস্থিতির মুখোমুখি আমরা হয়েছি,
তাকে নিরাপত্তা কেউ দিতে পারে। মিস্টার আহমদ হোসেন, মিস্টার শামসুজ্জামান দুদু যে প্রসঙ্গগুলো উল্লেখ করছিলেন তার মধ্যে প্রধান করে যেটি তিনি আনছেন যে রাজনীতিটাই আসলে দেশে নেই, এটি মূল সংকটের কারণ, যেখানে গণতন্ত্রহীনতা, বাক স্বাধীনতার অভাব এবং নির্বাচন একেবারেই অনুপস্থিত, প্রতিষ্ঠানগুলো ধ্বংসের চূড়ান্ত পর্যায়ে, প্রতিষ্ঠান বলে কিছু এখানে আর তৈরি তো হচ্ছে না, যাচ্ছিল তাও অবশেষ নেই। এগুলোই হচ্ছে সংকটের মূল কারণ, এবং এগুলো ঠিকঠাক থাকলে আসলে এই করোনা পরিস্থিতির মোকাবেলা সহজ হতো। মিস্টার হোসেন তিনি বলেছেন এটা বিএনপির বক্তব্য, জি, এটা বিএনপির বক্তব্য বলেছেন, কাটটা দেশের মানুষ। মিস্টার শামসুজ্জামান দুদু যেটি বলেছেন, জি, এটা ধরেন এই পুরনো কথা আর কি। এখন উনি বলছেন ভিয়েতনামের কথা। ভিয়েতনাম তো 35 বছর যুদ্ধ করে ভিয়েতনাম মুক্ত হয়েছে, আর ভিয়েতনাম হচ্ছে কমিউনিস্ট কান্ট্রি, সে দেশে বহুদলীয় সিস্টেম নেই। ভিয়েতনামের গভর্নমেন্টকে কিন্তু জনগণের কাছে জবাবদিহি করতে হয় না, বাট প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের গভর্নমেন্ট, ডেমোক্রেটিক গভর্নমেন্ট, পিপলের কাছে জবাবদিহি করতে হয়, এটা ওনাদের বোঝা উচিত। আর নির্বাচন হচ্ছে সাংবিধানিক বিষয়, সংবিধানে যা লেখা আছে সেটা করতে হয়, সাংবিধানিক বাধ্যবাধকতা। এই সময়ের মধ্যে বাই ইলেকশন করতে হবে, না হলে সংবিধান লঙ্ঘিত হবে। একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট সংবিধান লঙ্ঘন করতে পারে না। এর মধ্যে সাউথ কোরিয়াতে ইলেকশন হয়েছে, দেখেন সাউথ কোরিয়াতে ইলেকশন হয়েছে, সাংবিধানিক বাধ্যবাধকতা থাকলে নির্বাচন করতেই হবে। ইভেন আমেরিকাতে নির্বাচন হচ্ছে, কিন্তু এই দেখেন সামনে নির্বাচন, তার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। সুতরাং সাংবিধানিক বাধ্যবাধকতার মধ্যে সেখানে করোনা ভাইরাস থাকলেও নির্বাচন করতে হবে। আমাদের তো রাজনীতি করতে হবে, করোনা ভাইরাসকে মোকাবেলা করতে হবে, জীবনকেও রক্ষা করতে হবে, আবার জীবিকা অর্জন করতে হবে। তিনি আরো কিছু কথা বলেছেন, যেমন আমি একটা প্রথম আলোতে দেখেছি, নিজে দেখেছি, আমি আর নিজের বানোয়ার কথা নয়। সেখানে বিএনপির একজন নেতা বলেছেন যে শাহেদ সাহেব তার চেম্বারে বসা ছিলেন, তার চেম্বারে উনি বসা ছিলেন, স্কাইপিতে তিনি তার একজনের সাথে কথা বলেছেন। বিএনপি একজন নেতার বক্তব্য উদ্ধৃত করেছে প্রথম আলোর মতো পত্রিকায়। এবং বিএনপির একজন নেতাও বলেছেন তারা যখন ক্ষমতায় ছিলেন শাহেদ তাদের সাথে যোগাযোগ ছিল। যারা বর্ণচোরা এরা সবসময় রুলিং পার্টির সাথে থাকে, কাজে এই দায়, শাহেদের দায় শুধু আমাদের গাড়ি আসবে কেন, শাহেদের দায় বিএনপিও কিন্তু ছাড়তে পারে না, বিএনপি কিন্তু এটা ডিনাই করতে পারে না। শাহেদরা সর্বযুগে ছিল, এবারও আছে, শাহেদের হাত থেকে বাংলাদেশে রক্ষা করার জন্য লড়াই করে যাচ্ছে। আরেকটি কথা হলো, আপনি যেটা বলছেন লক্ষ্মীপুরের বাপুল, নামটাও আমি ভালোভাবে বলতে পারি না, পাপুল, সে লক্ষ্মীপুরের সেটাই তো দুর্ভাগ্য বাংলাদেশের, যে এমপি হয় তাদের নামও উচ্চারণ করতে পারি না আমরা, তাদের নাম জানিও না আসলে। এই ঘটনা না ঘটলে অনেকেই জানতো না যে পাপুল নামে একজন এমপি আছে, এবং এই ঘটনা না ঘটলে অনেকেই জানতো না যে স্বামী স্ত্রী দুজনই সংসদে আছে। পাপুলকে এই সিটটা কিন্তু জাতীয় পার্টিকে আমরা ছেড়ে দিয়েছিলাম। এই পাপুল করেছে কি, বিএনপির প্রার্থী ছিল কিন্তু এখানে। পাপুল কিন্তু বিএনপি জাতীয় সবাই কিভাবে মেকানিজম করে সেটাকে আনকন্টেস্টে চলে আসছে। হাও, এর দায় কার গাড়ি যাবে? সকলের গাড়িতে হবে। আবার তার বউকে সে আনকন্টেস্টে নিয়ে আসছে। কিভাবে ম্যানেজ করছে, কিভাবে? হাও, মানি, টাকায় তো পাওয়া, দুর্নীতিবাজরা সবকিছু করতে পারে। এর দায় কি বিএনপি নিতে হবে না? সেখানে বিএনপি প্রার্থী ছিল না, তারা ছাড়লো কেন? তারা কেন ছাড়লো? তারা স্ট্যান্ড নিয়ে রাখতো, বুঝতাম, তারা স্ট্যান্ড নিয়ে রাখে নাই। কাজেই এই পাপলু, এই শাহেদ, এই সাবরিনা তার স্বামী, এই সংখ্যাটা যত বাড়বে ততই আমাদের ক্ষতি হবে। কাজে এই সংখ্যাটা বাড়তে দেওয়া যাবে না। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের এই গভর্নমেন্ট এই ব্যাপারে কমিটেড। আর চুক্তির যে বিষয়গুলো আমি জানি না, আমি তো গভর্নমেন্টে ছিলাম না কখনো ভাই, আমার এটা অযোগ্যতা ভাই। চুক্তিতে স্বাক্ষর কি মন্ত্রীর করতে হয় কি না করতে হয় না এটা আমি জানি না। এটা কি ডিজি করলেই হয়, সচিব করে? আমার তো মনে হয় না, যেমন ডিজি স্বাক্ষর করতে হয়, না হলে তো সচিব স্বাক্ষর করতো। সচিবের স্বাক্ষর সেখানে নাই, ডিজি স্বাক্ষর করেছে, মন্ত্রী স্বাক্ষর লাগে না। হ্যাঁ, আমার মনে হয় যেটা বুঝলাম, মন্ত্রী স্বাক্ষর সেখানে লাগে না, এগুলো ইন্টারনাল বিষয়। হ্যাঁ, তো এখন যে বিষয়টা হচ্ছে যে বাংলাদেশের রাজনীতি এখন হয়ে চলে গেছে, এই যে এখন ধরেন করোনা ভাইরাস, এই করোনা ভাইরাস থেকে আমরা মুক্ত হতে চাই, আবার রাজনীতিকেও সুস্থ করতে চাই। এবং মিস্টার আহমেদ হোসেন, আরেকটা সংকট যেটি সামনের দিকে আসছে, যে অর্থনৈতিক সংকট ইতিমধ্যেই সংকটে আছে। অনেক মানুষ কাজ হারাচ্ছে, প্রচুর মানুষ শহর ছাড়ছে। জি, আপনি যে পয়েন্ট উঠালেন, ভালো পয়েন্ট উঠে গেছে। আমেরিকাতে ইতিমধ্যে 2.5 কোটি মানুষ বেকার হয়ে গেছে।
এটা কিন্তু ট্রু। এবং আপনি যুক্তরাজ্যের মতো স্টেটে 300 অধ্যাপক পর্যায়ে ডাক্তার মৃত্যুবরণ করেছে, তাদের পিপি ছিল না। তারপরে পিপির জন্য যখন রাস্তায় মানুষ নেমে আসছে তখন তারা পিপি ইম্পোর্ট করেছে এর থেকে, তুরস্ক থেকে অর্ডার দিয়েছে, তৈরি হয়েছে, তারপর পিপি তারা সেখানে নিয়ে গেছে। কাজেই সব দেশের স্বাস্থ্য ব্যবস্থাপনায় এই সংকটগুলো ছিল। আমেরিকায় তো ডেমোক্র্যাটরা তো একুশ করতেছে, ডেমোক্র্যাটরা তো রিপাবলিকান প্রেসিডেন্টকে একুশ করছে। এমনকি দেখা গেছে অঙ্গরাষ্ট্র, যে রাষ্ট্রগুলো, এটা ফেডারেল গভর্নমেন্ট, যে রাষ্ট্রের গভর্নরের সাথে প্রেসিডেন্টের দ্বন্দ্ব হয়ে জি গেছে, এবং তারা সেই প্রেসিডেন্টের নির্দেশ মানে নাই, তারা লকডাউন মানে নাই। সুতরাং সেই দেশগুলো কিন্তু বিপর্যয় অবস্থায় আছে। এবং সংখ্যার দিক থেকে আমরা এখনো সংখ্যার হারে আমরা কম আছি, সত্য কথা। যাতে এটা আরো কমে যায়, শূন্যের কোটায় চলে যায়, যাতে আমরা করোনা ভাইরাস থেকে মুক্ত হয়ে যাই, এই চেষ্টা সকলকে করতে হবে। অ্যাওয়ারনেস, মানুষকে সচেতন করা, এই দায়িত্ব কি শুধু আমাদের গভর্নমেন্টের? কিন্তু আমরা 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 যদি টেস্ট একদম না করি তাহলে তো আমরা বলতেই পারি যে শূন্যের কোঠায়, কারণ টেস্ট না করলে তার আক্রান্ত কি জানাই যাচ্ছে না, বোঝাই যাচ্ছে না। আপনি কি দেখেন না টেস্ট হচ্ছে না? আমি তো আগে উল্লেখ করেছি, আগে ছিল একটা কেন্দ্রে শুধু টেস্ট হতো মার্চ মাসে, 8 মার্চ। আর এখন হচ্ছে 79 ল্যাব, সেখানে টেস্ট হচ্ছে। এখন আপনি লাইনে দাঁড়িয়ে আছেন, আপনার 200 লোক, 200 লোকের টেস্ট হবে। যদি 500 হয় 500 টেস্ট হবে। 500 না হইলে এখানে 1000 কিভাবে টেস্ট করবেন আপনি বলেন? আপনি লোক যদি লাইনে না দাঁড়ায় তাহলে বাকি টেস্ট আপনি কিভাবে করবেন? জি সুতরাং আমার মনে হচ্ছে এখন লাইনে লোক এইভাবে দাঁড়িয়ে থাকে, যারা দাঁড়িয়ে থাকে তাদের টেস্ট হচ্ছে, এবং সেখানে অন্য কোনো মেকানিজম নাই। এটা হলো আমরা সন্দেহ পোষণ মানুষ, সন্দেহ করি। জি ধন্যবাদ মিস্টার শামসুজ্জামান দুদু। পাগলের সুখ মনে মনে। আমরা ভালো আছি, আমাদের কোনো সমস্যা নেই। আমেরিকা থেকে আমরা ভালো আছি, ইউরোপ থেকে আমরা ভালো আছি। হাতিঝিলের উপরে বিমান থেকে দেখলে আমরা সিঙ্গাপুরের মতো হয়ে গেছি। এগুলো বলে ওই যে বললাম না, পাগলের সুখ মনে মনে। পিপি প্রথম যা সরবরাহ হয়েছিল আমাদের দেশে, ডাক্তারদের যে অনেকগুলো ডাক্তার মারা গেলেন, এবং এই পিপি যে ভালো না, নিম্নমানের, যারা 2 জন বলেছিলেন মন্ত্রণা, তারা অলরেডি সেখান থেকে অপসারিত হয়েছে, কিন্তু পরে প্রমাণিত হয়েছেন এই পিপি ঠিক না। এটা একেবারেই যা বলা হয়েছে তার থেকে নিম্নমানের। কে সরবরাহ করেছিল? মামলা হয়েছে তো। এই জিনিসগুলো এখন বললে জিনিসগুলো অনেকে খারাপ হয়। কথা বললে হাওয়া ভাবো। তারেক রহমান 13 বছর ধরে শাহেদ আপনাদের সঙ্গে ঘোরাফেরা করে, চিনলেন না, বুঝলেন না? ছবি উঠালেন, তখনও কার সঙ্গে ছবি উঠালেন বললেন, বুঝলেন না? যে ধরা পড়লো এ হলো তারেক রহমানের সঙ্গে মোবাইলে কথা। গতকাল না পরশুদিন একটা পত্রিকা পড়লাম, হাওয়া ভবনের যে মালিক, এক সিলেটি ভদ্রলোক, তিনি লন্ডন আওয়ামী লীগের এখন ট্রেজারার রয়েছে মালিক। তো মালিক, তার কাছ থেকে বাসা ভাড়া নিয়েছিলাম। মালিক তো বিএনপি নাও করতে পারে, আওয়ামী লীগ। যদি এখন আমি বলি যে হাওয়া ভবনকে যাকে নিয়েছে তারা, সেটা হচ্ছে হাওয়া ভবনকে দূষিত করার জন্য এখানে ঢুকানো হয়েছে, কেমন হবে? ভালো লাগবে। এই জন্য আমি যে কথাগুলো আপনাকে শুরুতে বলেছিলাম, আসলে আমরা ক্রমেই একটা লজ্জাহীন জাতিতে পরিণত হয়েছে। আওয়ামী লীগ আসন ছেড়ে দিল জাতীয় পার্টিকে। ভাই বোন তো। এরশাদ সাহেব শেখ হাসিনাকে বোন হিসাবে দেখতেন, দেখতেই পারেন, কারণ একই জেলায় একজনের বিয়ে হয়েছে আর আরেকজন ছিলেন। এটা খারাপ কিছু না। আমাদের বগুড়ার বউ হচ্ছে বেগম খালেদা জিয়া, তো বোন ছেড়ে দিল ভাইয়ের পার্টিকে, ভাই এটা দিল বিক্রি করে। সেখানে বিএনপির নাম আসছে কেন? বিএনপি এর প্রার্থী ছিল, বিএনপি নাম আসবে কেন? চুরি করলো ভাইয়ে ভাইয়ে, ভাই বোনের লোক প্রার্থী, বিএনপি কেন করবে? এরকম একটা বদমাইশের কাছে আওয়ামী লীগ বিক্রি হয়ে গেল। ওখানকার স্থানীয় লোকজন যারা আছে তারা বিক্রি হয়ে গেল, আবার জাতীয় পার্টি বিক্রি হলো, বিএনপির নামটা আসো। লজ্জা, আমি বললাম না, লজ্জা লজ্জা লজ্জা। মানে আমার একটা লজ্জাহীন জাতিতে একটু সব জায়গায় বিএনপির যাকে না, নিজে একটু ভালো হওয়া যায় কিনা, নিজে একটু দৃষ্টান্ত স্থাপন করা যায় কিনা। আমি বঙ্গবন্ধুর কথা কেন তুললাম?
এই মানুষটাকে আমি খুব শ্রদ্ধা করি। এই মানুষটা সারা জীবন লড়াই করেছেন গণতন্ত্রের জন্য। এই মানুষকে দিয়ে আবার কিছু মানুষ বাকশাল করিয়েছেন ক্ষমতায় সারা জীবন তিনি থাকার জন্য। এই মানুষটাকে বিপদের মধ্যে তার সমস্ত ভাবমূর্তিটাকে কেড়ে নেওয়ার জন্য কারা করেছে? তাজউদ্দিনকে কারা ফিরিয়ে বহিষ্কারের একেবারে সব জায়গা থেকে বিচ্ছিন্ন করে বাসায় ফিরিয়ে দিয়েছিল? এই রাজনৈতিক ইতিহাস যদি আমরা আলোচনা করতে চাই, সেই আলোচনায় দেখা যাবে যে যে গোষ্ঠীটা আওয়ামী লীগ থেকে ফয়দা লুটেছে, যাদের সঙ্গে আন্দোলনের সম্পর্ক ছিল না, যুদ্ধের সম্পর্ক ছিল না, যারা লুটেরা, তাদেরকে তারা সবসময় কাঁধে ভর করে নিয়ে চলেছে। এবং তার কিন্তু সেই দুর্নীতি, সেই রাজনীতি অন্যের ঘাড়ে চাপানোর দায়টা কেন নিতে হবে? কিসের জন্য? হ্যাঁ, আমাদের নেতা জিয়া রহমান সাহেব সমস্ত রাজনৈতিক দলগুলোকে ওপেন করে দিয়েছেন। এই কথা তো লজ্জার না, এটা তো উৎসব, আনন্দের কথা। এই বীর মুক্তিযোদ্ধা সমস্ত পত্রিকা ওপেন করে দিয়েছেন। 4টা পত্রিকা শুধু দেশে থাকবে না, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল। এই লোকটাই তো কাদামাটির মধ্যে বসে থেকে কৃষকদের উৎসাহিত করে চালের উৎপাদন, ধানের উৎপাদন, গমের উৎপাদন বাড়িয়ে বিদেশে রপ্তানি করেছিলেন। এই লোকটাই তো রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা হওয়ার কারণে বঙ্গবন্ধু শেখ মুজিব তাকে বীর উত্তম করেছিলেন। এই লোকটাকে আমরা সবসময়, এই দুটো মানুষকে আমরা সবসময় এমন ভাবে ব্যবহার করতে চাচ্ছি যাতে আমার গোষ্ঠীতন্ত্র, আমাদের কারো এই শাহেদা সাবরিনাকে স্বীকার করলে অসুবিধা কি? কারণ পত্রপত্রিকা তো বেরিয়েছে, সেই কারা কিসের জন্য এটা তো বেরিয়েছে, লজ্জা কি আছে? জি, বলতে হবে যে এগুলো দিয়ে হবে না, এটা স্বীকার করে নিতে হবে। এটা তো গণতন্ত্র। এই মন্ত্রীকে, যে মন্ত্রী আপনি বললেন, যে মন্ত্রী বলেছে পড়া লাগে না, না পড়লেই হয়, তাকে পদত্যাগ করতে বলতে পারতেন অথবা বহিষ্কার করতে বলতে পারতেন, কিন্তু না, তাকে রাখা যায়। আমি আমি এই কারণেই বলছিলাম যে আমাদেরকে আসলে বাস্তববাদী হতে হবে। জি, এই মিস আহমেদ। জাতীয় ঐক্যমত ছাড়া, জাতীয় উদ্যোগ ছাড়া আমরা আদৌ পারবো কিনা একটু ভেবে দেখতে হবে। মিস আহমেদ হোসেন। না, এখানে লজ্জাহীন জাতি তো আমরা হবই। যে দেশের ফরমার প্রাইম মিনিস্টার দুর্নীতিতে দণ্ডপ্রাপ্ত হন, এই এতিমের টাকা আত্মসাৎ করেন, সেখানে কি আমরা লজ্জা পাবো না? অবশ্যই লজ্জা পাবো। আবার তিনি বলেছেন, ভাই যেটা বললেন, তাদের প্রার্থী ছিল রায়পুর, লক্ষ্মীপুর রায়পুর, যেখানে আপনার এই স্বতন্ত্র প্রার্থী আসলো আপনার পাপুল, সেখানে বিএনপির প্রার্থী ছিল। বিএনপি প্রার্থী গেল কোথায়? আমরা তো নির্বাচনই করি নাই। না, নির্বাচনে গিয়েছেন আপনার কথা? ওখানে আমরা নির্বাচন করি নাই। না, সারা বাংলাদেশে ওই নির্বাচনে না, আমরা করি নাই। আপনি একটু ভালো করে পাপলুর নাম যেমন বলতে পারছেন না, এটা এখানে একটু সমস্যা হচ্ছে। এটা এর একবার জিজ্ঞাসা করে নিয়ে আসবেন, তখন আমরা সারা বাংলাদেশে আপনারা প্রার্থী দিয়েছেন। ওখানে জাতীয় পার্টিকে আপনারা দিচ্ছেন, জাতীয় পার্টি আমরা দিয়েছি, আপনাদের এখানে একটা ভাগাভাগির ব্যাপার উঠছে, এটা সবাই আমরা জানি। আমরা জানেন, আপনি রাজনীতি করেছেন, আপনার নমিনেশন জোটে নাই, আমারও জোটে নাই। প্রার্থী ছিলেন, আপনাদের প্রার্থী ছিলেন। আপনার কথা বলছেন, এই বাস্তবতাটা আমি স্বীকার করে নিতে পারি। আপনারা দুজনই বঞ্চিত। আর একটা হলো জিয়া হ্যাঁ, রহমান। এটা সত্য, সত্য, রাজনীতিটা সত্য। আমি বঞ্চিত না, আমি ঠিক আছে। বলতেন জিয়া রহমান সাহেবের কথা। জিয়া রহমান সাহেব তো সংবিধান লঙ্ঘন করেছেন। হাউ হিজ ডেমোক্রেট? তিনি প্রধান সামরিক শাসক ছিলেন। হাউ? প্রধান সামরিক শাসক হওয়ার কি বিধান সংবিধানে আছে, কনস্টিটিউশনে আছে? মোস্তাক ছিল প্রথম সামরিক শাসক। বঙ্গবন্ধুর কিলার এবং তার প্রধান সহযোগী ছিল মোস্তাক প্রথম ছিলেন। আনুষ্ঠানিকভাবে সামরিক শাসন জারি করার ব্যক্তি হচ্ছে খন্দকার মোস্তাক। আচ্ছা, উনি বলুক, তারপরে আমি আসি আপনার কাছে। একটু ছোট করে বলতে হবে, আমরা শেষের দিকে চলে এসেছি। খন্দকার মোস্তাক, কুলি মোস্তাক প্রেসিডেন্ট হওয়ার পরেই যারকে বেস পরিয়ে দিলেন সেনা প্রধানের, তিনি হলেন জিয়া রহমান। ট্রাস্টেড, বিশ্বস্ত খুনি হিসাবে তাকে বেছে নিলেন কেন? এরপরে কি বলার অপেক্ষা থাকে তিনি এই বঙ্গবন্ধুর কিলিং এর সাথে দূর থেকে জড়িত ছিলেন না? নিশ্চয়ই ছিলেন। এবং সংবিধান লঙ্ঘন করে তিনি হলেন প্রধান সামরিক শাসক। এই প্রধান সামরিক শাসকের মার্শাল্লাহ ফরমান জারি করে তিনি দল সৃষ্টি করলেন। এই যে বিএনপি, এটা কি ডেমোক্রেটিক প্রক্রিয়া তৈরি হয়েছে? নির্বাচনের মাধ্যমে তৈরি হয়েছে?
রাজপথ থেকে হয়েছে, মিছিল থেকে জন্ম নিয়েছে? নো, নেভার। এটা হচ্ছে সামরিক প্রক্রিয়ায় জন্ম নিয়েছে, সামরিক প্রক্রিয়ায় জন্ম নিয়েছে বিএনপি, যে কারণে বিএনপিকে আপনি 100% ডেমোক্রেট বলা যাবে না। এরপরে প্রমাণ করেছেন আপনারা। আপনারা কথায় কথায় তো অনেক কথা বলেন, আপনাদের কোটি কোটি কর্মী আছে, 5,000 কর্মী কিন্তু মাঠে নামে নাই বেগম জিয়ার মুক্তির জন্য। আলটিমেটলি তার বোন এবং ভাই প্রধানমন্ত্রীর কাছে গিয়েছে তার বোনকে রক্ষা করার জন্য। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বঙ্গবন্ধুর মতো উদার, তিনি সঙ্গে সঙ্গে দায়িত্ব বুঝে নিলেন এবং তাকে 6 মাসের জন্য মুক্তি দিয়ে দিলেন। এটা আপনাদের শিক্ষা উচিত, সেখানেও আমাদের শিক্ষা নেওয়া উচিত, বোঝা উচিত। ইট ইজ আওয়ার বিলাভেড প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, যা বঙ্গবন্ধুর মধ্যে তিনি ক্ষমা করতে পারেন। ক্ষমা হয়নি এখনো, যদিও তার শাস্তি 6 মাস কমিয়ে আনা হয়েছে, তাকে রাখা হয়েছে একটা অর্ডারের মতো দিয়ে। কাজে আপনারা বিএনপি এখনো বাড়ছে, বিএনপি প্র্যাকটিক্যালি এখনো ওই জায়গায় বসে আছে। এই করোনা ভাইরাসের মধ্যেও বিএনপি শিক্ষা গ্রহণ করে নাই। করোনা ভাইরাসের মধ্যে বিএনপি আসল চরিত্র রয়ে গেছে, এখন সেই চরিত্রের মধ্যে আছে। আমরা মনে করেছিলাম করোনা ভাইরাসের কারণে বিএনপি তার ধুলো ময়লা সব কিছু পরিষ্কার করে একটু শুদ্ধ হবে, ভালো হবে, সেটা বিএনপি হতে পারলো না। এবং বিএনপির মহাসচিব তো কথায় কথায় এমন সমস্ত কথাবার্তা বলেন হচ্ছে যে এখন উনি অপোজিশন লিডার, তিনি অপোজিশন লিডার, তিনি করোনা ভাইরাসের বিরুদ্ধে বক্তব্য নাই, সব বক্তব্য হচ্ছে গভর্নমেন্টের বিরুদ্ধে। মানে গভর্নমেন্ট কিছুই করতে পারছে না, সব তারা করতে পারছে। কি করেছেন এই করোনা ভাইরাস শুরু হওয়ার পরে? আপনাদের পার্টি থেকে কি ত্রাণ সামগ্রী কয়টা দিয়েছেন, কোথায় দিয়েছেন, কোন জায়গায় দিয়েছেন, কান্ট্রিবিউট কোথায় দিয়েছেন বলতে পারবেন? বলতে পারবেন না। আপনারা কি রাস্তায় নেমে বলেছেন মাইক নিয়ে যে আপনারা অ্যালার্ট হন, আপনারা পড়েন, মাস্ক পরেন, আপনারা দূরে থাকেন, এবং সব প্রচারে ছিলেন না? এই প্রচারগুলো আপনারা করতে পারতেন না, কিন্তু আপনারা করেন নাই। কারণ আপনারা উদুর পিন্ডি বুদুর গাড়ি চাপিয়ে কিভাবে রাজনীতির ফায়দা উঠবেন সেই কাজে ব্যস্ত। এখন সামনে 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 কি সেটা একটু শুনতে চাই আপনাদের দুজনে। আমাদের আমরা অলওয়েজ সম্মুখ মানে তাকিয়ে আছি। জি, আমি আসবো আপনার কাছে মিস্টার হোসেন। আমরা একেবারে শেষ প্রান্তে, মিস্টার শামসুজ্জামান দুদু কিছু যোগ করবেন? বাংলাদেশ মুক্ত হবে, বাংলাদেশ দুর্নীতির কবল থেকে মুক্ত হবে। মিস্টার শামসুজ্জামান দুদু খুব ছোট্ট করে মানে শেষ। আওয়ামী ইতিহাস তারা নিজেরা তৈরি করে, নিজেরা এটা বিশ্বাস করে খুব পুলকিত হয়। সত্য এটা না। যাদের সঙ্গে লেখাপড়ার সম্পর্ক আছে এবং যারা ইতিহাসটা জানে, এই দেশে বাংলাদেশে বাকশাল কারা করেছে সেটা দেশবাসী জানে, একদল কারা করেছে দেশবাসী জানে, পত্রিকা বন্ধ করে চাকরি করে তারা দেশবাসী জানে। প্রথম সামরিক শাসক কে? খন্দকার মোস্তাক তো বিএনপি করতো না, তো উনি হচ্ছেন উদ্যোক্তা। তখন তো বিএনপির জন্মই হয় নাই। এটা হচ্ছে বাস্তব। কিন্তু মুখে ভাসুরের নাম নিতে তো সবার একটু খারাপ লাগে, এটা লাগতেই পারে। 2 নম্বর হচ্ছে আপনি লক্ষ্য করবেন যতক্ষণ আমরা কথা বললাম যে বিরোধী দল হিসাবে বিএনপি কে আওয়ামী লীগ সমালোচনা করছে, এটা করছে বিরোধী দল অফিসিয়ালি তারা বানাইছে জাতীয় পার্টি, একবারের জন্য আজকে কিন্তু তারা উচ্চারণ করেনি আমাদের আহমেদ হোসেন। তো আসলে হচ্ছে নির্বাচন ব্যবস্থা যদি সত্যিকারের নির্বাচন ব্যবস্থা থাকতো, বিএনপি ক্ষমতা থাকতো, সেজন্য তারা জানে সমস্ত প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ দখল এসব যদি না করা হয়, শুধু জাতীয় সংসদে না, এমন কোন পেশাজীবীদের এখন নির্বাচন নাই। জি মিস্টার দুদু শেষ করতে হবে প্লিজ। সেই জন্য আমার কাছে মনে হয় যে এরপরেও বাংলাদেশটা সত্য, বাংলাদেশের মানুষ সত্য, করোনাও সত্য, এর থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। যত সমালোচনা আলোচনা বিতর্ক থাক না কেন, আমাদের বেরিয়ে আসতে হবে। জাতীয় ঐক্যমত ছাড়া, সকল মানুষকে এক জায়গায় দাঁড়ানো ছাড়া এই হাত থেকে আমরা বেরোতে পারবো আমার কাছে মনে হয়। মিস্টার আহমেদ মনে করি এক জায়গায় আসতে হবে। ধন্যবাদ মিস্টার আহমেদ হোসেন। জি, বাংলাদেশে জাতীয় ঐক্যমত আছে, জাতীয় ঐক্যমত আছে। এখন বিএনপিরা বারবার কথা বলে জাতীয় ঐক্যমতের, বিএনপি জামাতকে নিয়ে বাংলাদেশে কোনো জাতীয় ঐক্যমত হবে না। বিএনপি জামাত পুরোপুরি ভাবে মুক্তিযুদ্ধ অপশক্তি, এই মুক্তিযুদ্ধ অপশক্তির সাথে মুক্তিযুদ্ধের সপক্ষের প্রধান শক্তি আওয়ামী লীগ কখনো মহা ঐক্যে যাবে না, এটা তাদের বোঝা উচিত। কাজে বিএনপি ঐক্যের কথা যাই বলুক, ঐক্য তাদের নিজেদের মধ্যেই নেই। নিজেদের আভ্যন্তরীণ ঐক্যটা ঠিক রাখুক, তাহলে পার্টি এখন বিরক্ত হয়ে গেছে। এবার পার্টির চেয়ারম্যান তিনিও যে পার্টির বর্তমান সেকেন্ড টায়ারের দেশের প্রতি খুব একটা খুশি আছে আমার মনে হয় না। কাজে বিএনপি কে ক্ষমতায় আনার জন্য আমরা রাজনীতি করবো না। বিএনপি মনে করে তাদেরকে ক্ষমতা আনার জন্য আমরা রাস্তা তৈরি করে দিব, ইম্পসিবল। আওয়ামী লীগের জন্ম হয়েছে বিএনপি কে ক্ষমতা আনার জন্য নয়, আওয়ামী লীগের জন্ম হয়েছে জনগণের সাপোর্ট নিয়ে ক্ষমতায় আওয়ামী লীগ আসবে, বিএনপি কে আমি মানবো কেন?
আর বিএনপি তো ভঙ্গুর পার্টি, বিএনপি এখন দূষিত পার্টি, বিএনপি ময়লা 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 আবর্জনা ভরপুর পার্টি। বিএনপিকে বলবো ময়লা আবর্জনা থেকে মুক্ত হয়ে শুদ্ধ হয়ে পার্টিটা আসুক, তাহলে জনগণ তাদেরকে চিনতে পারবে। এখনো জি, আপনারা দুর্নীতিবাজ আছেন, দুর্নীতিবাজরা এখনো আপনাদের পাশেই আছে। আপনি সেই দুর্নীতিবাজ তৈরি করেছেন আপনারা হাওয়া ভবন। হাওয়া ভবন কি ভবন? দুর্নীতির মনুমেন্ট। সেটা কি শেষ করতে হবে, শেষ করতে হবে। আমরা শেষ কথা হলো ইনশাআল্লাহ আমরা এগিয়ে যাচ্ছি। প্রধানমন্ত্রী আওয়ামী লীগ একাই পারবে দেশ উদ্ধার করতে, এটাই তো। বাংলাদেশ করোনা মুক্ত হবে, বাংলাদেশে ডেমোক্রেসি আছে, সেই ধন্যবাদ। ডেমোক্রেসি থাকবে, দুর্নীতি মুক্ত বাংলাদেশ আমরা তৈরি করব। এটা হচ্ছে আমাদের অঙ্গীকার, এটা হচ্ছে আমাদের কমিটমেন্ট। আমাদের নেতা বঙ্গবন্ধু কন্যা শেখ ধন্যবাদ, হাসিনা। ধন্যবাদ মিস্টার শামসুজ্জামান দুদু এবং মিস্টার আহমেদ হোসেন। দর্শক, কথা হচ্ছিল কোভিড-19 পরিস্থিতি নিয়ে, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে। আমার অতিথিদের মধ্যে মিস্টার শামসুজ্জামান দুদু মনে করেন যে সংকটের মধ্যে বাংলাদেশ আছে, সেই সংকট মোকাবেলার জন্য একটা জাতীয় ঐকমত্য দরকার। অন্যদিকে মিস্টার আহমেদ হোসেন মনে করেন জাতীয় ঐক্য আছে এবং বিএনপি বা জামাতের সঙ্গে কোনো রকমের ঐক্যের প্রয়োজনীয়তা নেই, এমনকি ঐক্যমত্যেরও কোনো প্রয়োজনীয়তা নেই। তবে ঘুরে ফিরে কথা তাদের মধ্যে অভিযোগ আছে, পাল্টা অভিযোগ আছে, তারা স্বীকার করুন কিংবা নাই করুন, বাংলাদেশ যে সংকটের মধ্যে আছে সেখানে বন্যা, মহামারী, দুর্যোগ যাই বলি না কেন, বা কোভিড-19 যে সংকট, এই সব সংকট মোকাবেলার জন্যে যেমনটা এখানে প্রফেসর রেহমান সোবহানকে উদ্ধৃত করা হয়েছে যে আসলে আমরা যদি রাজনীতিটাকে ঠিকঠাক না করতে পারি, আমরা যদি গণতন্ত্রকে প্রতিষ্ঠিত বা শক্তিশালী না করতে পারি, আমরা যদি আমাদের নির্বাচনী ব্যবস্থা সহ নানা প্রতিষ্ঠানকে শক্তিশালী না করতে পারি এবং জনগণকে যদি গুরুত্বের জায়গায় না নিয়ে যাই, তাহলে এই সংকট আসলে আরও ঘনীভূত হবে এবং সেই ঘনীভূত সংকট মোকাবেলা করা সামনের দিনগুলোতে আরও কঠিন হয়ে দাঁড়াবে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা। নিরাপদে থাকুন এবং ঘরে থাকুন।